চামড়া একসাথে এই মাটির মধ্যে কবর দে, তবে তো অভিশাপ শেষ হবে। নিচু স্বরে ওই প্রেতাত্মাটা এই কথাগুলোই বলছিল। ওই অদ্ভুত গ্রামের গ্রামবাসীগুলোকে দেখা যায় মেয়েটাকে উল্টো করে গাছে ঝোলায় এবং তারপর এক কোপে গলাটা নামিয়ে দেয়। এই গ্রামবাসীদের ওই মেয়েটার গায়ের চামড়া দরকার। মেয়েটার গায়ের চামড়া থেকে তারা একটা জিনিস বানাবে। সেদিন রাতের বেলায় এই গ্রামে আসা মেয়েটার জীবনের সবথেকে বড় ভুল ছিল। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ASD স্টোরি। গ্রাম ঠিক যতটা সুন্দর তার থেকেও বেশি ভয়ানক। আর সেই গ্রামের গ্রামবাসীরাও যদি প্রত্যেকেই রহস্যময় হয়, তাহলে সেই গ্রামের ভেতরে ঢুকলে কি হতে পারে কারোর সাথে। এই গ্রামটাতে নাকি কারো সন্তান জন্ম নিলেই তাকে জলে ডুবিয়ে শেষ করে ফেলা হয়। এমন কি হয়েছিল এই গ্রামে 20 বছর আগে? এই গ্রামের রহস্য আর টুইস্ট মাথা ঘুরিয়ে দেবে। এরকমই একটা মাস্টারপিস ইন্দোনেশিয়ান হরর মুভি ASD স্টোরি প্রেজেন্টস ইম্পেটিগোর, এক অভিশপ্ত গ্রাম। নিশুতি রাত। মায়া নামের এই মেয়েটাকে দেখা যায় সে রাতের বেলায় ডিউটি করছিল। টোল বুথ কালেক্টরের চাকরি করে সে। কাজের একঘেয়েমি কাটানোর জন্য সে তার বন্ধু, যার নাম ডিনি, তার সঙ্গে রাতের বেলায় ফোনে কথা বলতো। ডিনিও একটা অন্য টোল বুথে কাজ করত। রাত তখন 3টে। এই সময়টাকে রাতের মধ্যে সবথেকে অশুভ সময় হিসেবে বলা হয়। মায়ার সামনে একটা গাড়ি এসে থামে। এই গাড়িটা মায়া আগেও বহুবার দেখেছে। গাড়ির ভেতরে থাকা একটা লোক অস্বাভাবিকভাবে তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, তোমার নাম কি রাহায়ু? মায়া রেগে গিয়ে বলে, আমার নাম মায়া। কেন, তোমার কি? লোকটাকে দেখা যায় সে আবার ঠান্ডা গলায় জিজ্ঞেস করে, তুমি কি হারজোসারি গ্রামে থাকো? আর তোমার বাবার নাম কি ডন ওয়াংসু? মায়া কোনো উত্তর না দিলেও বুঝতে পারে যে লোকটা তার ব্যাপারে অনেক কিছুই জানে। লোকটা কেমন একটা ভাবে নিজের গাড়িতে যায় এবং কিছুক্ষণের মধ্যেই দেখা যায় লোকটা একটা অস্ত্র হাতে নিয়ে মায়ার দিকে ছুটে আসে। মায়া ভয়ে আতঙ্কিত হয়ে পালানোর চেষ্টা করে। দুর্ভাগ্যবশত লোকটা তাকে ধরে ফেলে। মায়ার পায়ের এক জায়গায় লোকটা সেই অস্ত্র দিয়ে কাটার চেষ্টা করে এবং তলোয়ার উঠিয়ে চিৎকার করে বলে, আমরা চাই না তোমার পরিবারের রেখে যাওয়া অভিশাপ আমাদের উপরে আসুক। ঠিক তখনই সেখানে পুলিশ চলে আসে এবং গুলি করে লোকটাকে মেরে ফেলে। কালের নিয়মে কেটে যায় অনেকগুলো মাস। দেখা যায় মায়া এবং ডিনি মিলে একটা নতুন ব্যবসা শুরু করেছে, কিন্তু ব্যবসা ভালো মতো চলছিল না। ঘর ভাড়া দেওয়ার টাকাটাও তার কাছে ছিল না। আসলে মায়ার যখন 5 বছর বয়স ছিল তখন সে তার মা বাবাকে হারিয়ে ফেলে। একজন মহিলা মায়াকে দেখাশোনা করত। তার মনে পড়ে যে অনেক ছোটবেলায় ওই মহিলাটা মায়াকে সেই নামেই ডাকতো যেই নামটা সেদিন ওই লোকটা নিয়েছিল, রাহায়ু। কিন্তু একটু বড় হওয়ার সাথে সাথে মহিলা তাকে রাহায়ু নামে আর ডাকতো না, তাকে মায়া নামে ডাকতে শুরু করে। যে মহিলা তাকে ছোটবেলা থেকে মানুষ করেছে তার জিনিসপত্র খুঁজতে গিয়ে মায়া তার ছোটবেলার একটা ছবি পায়। ছবিতে মায়া তার মা বাবার সাথে দাঁড়িয়ে আছে এবং পেছনে একটা বিশাল বড় বাড়ি দেখা যাচ্ছে। ফটোর পেছনে গ্রামের নাম লেখা ছিল আর লেখা ছিল রাহায়ু নামটা। মায়া ছবিটা দেখে কেমন অবাক হয়ে যায়। মায়া মনে মনে ভাবতে থাকে, যদি এই ছবির বড় বাড়িটা তার মা বাবারই হয়ে থাকে তবে তো সেই বাড়িটা এখন উত্তরাধিকার সূত্রে মায়ার হওয়ার কথা, কারণ তার মা বাবা তো বেঁচে নেই। সে ঠিক করে সে ওই গ্রামে আবার ফিরে যাবে এবং এই বাড়িটা বিক্রি করবে। কিছুক্ষণ পর মায়া যখন বাথরুমে যায় সে হঠাৎ করে দেখতে পায় একটা অদ্ভুত জিনিস। তার পায়ের যে জায়গাটা কেটে গেছিল সেখান থেকে একটা কাগজ বের হয় এবং ওই কাগজটার মধ্যে একটা অন্য ভাষায় কিছু মন্ত্র লেখা ছিল। মায়া সেই ভাষাটা বুঝতে না পেরে কাগজটা ছবি তোলে এবং সেটাকে ফেলে দেয়। বাথরুম থেকে সে বেরিয়ে এসে দেখে কিছু অদ্ভুত মানুষ কালো চাদর গায়ে দিয়ে দাঁড়িয়ে আছে। পরদিন মায়া এবং ডিনি বাসে করে গ্রামের দিকে রওনা হয়ে যায় এবং একসময় মায়া একজন ভাষার শিক্ষককে সেই মন্ত্রের কাগজটা দেখায়, সেই ছবিটা। শিক্ষকটা কেমন ভয় পেয়ে বলে, এই মন্ত্রটা তো পুরনো জাপানিজ ভাষায় লেখা, কোনো কালো শক্তি বা কোনো এক কালো জাদুর দ্বারা লেখা হয়েছে। এই মন্ত্র মানুষকে তাদের আত্মা থেকে দূরে রাখে। সে গ্রামে যাওয়ার সময় মায়া একটা অদ্ভুত জিনিস দেখে। মাঝরাতে জঙ্গলের মধ্যে 3টে বাচ্চা মেয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু অবাক ব্যাপার, ডিনিকে এই দৃশ্যটা দেখানোর চেষ্টা করলেও ডিনি কিন্তু এই দৃশ্য দেখতে পায় না। পরদিন সকালবেলায় তারা একটা ঠেলা চালকের সাহায্যে ওই গ্রামে পৌঁছায়। ঠেলা চালক কেমন একটা অদ্ভুত গলায় বলে, আপনারা জানেন এই গ্রামে খুব কম মানুষ থাকে, কখনো যদি কোনো বিপদে পড়েন আমায় ফোন করবেন। মায়া এবং ডিনি সেই গ্রামের প্রধানের বাড়িতে যায়। গ্রামের প্রধান একজন অসাধারণ পুতুল খেলোয়াড়, অর্থাৎ পুতুল নাচ দেখায়, পুতুল খেলা। তার নাম হলো সপ্তাদি। বাড়ি থেকে সপ্তাদির মা মিশনি বেরিয়ে আসে। মায়া বলে, আমি সপ্তাদির কাছে পুতুল নাচ শিখতে এসেছি, ছাত্রী।
কিন্তু সপ্তাদি বাড়িতে না থাকায় মায়া এবং ডিনি তাদের পৈতৃক সেই বড় বাড়িটাতে এসে বিশ্রাম নেয়, যে বাড়িটা তারা ওই ছবির মধ্যে দেখেছিল। বাড়িটা এত বিশাল এবং সুন্দর হলেও বহু বছর ধরে খালি পড়ে আছে। এখানে নাকি একা থাকার কেউ সাহসও করে না। বাড়িটা নিজেই যেন কেমন একটা রহস্য বহন করে নিয়ে চলেছে বছরের পর বছর ধরে। সূর্য ডোবার পর রাতের অন্ধকার নেমে আসে। মায়া বাড়িতে রাখা তার মা বাবার অনেকগুলো ছবি দেখতে থাকে, কিন্তু অবাক ব্যাপার হলো এই বাড়ির মধ্যে মায়ার কিন্তু একটাও ছবি নেই। ঠিক তখন বাইরে কিছু আওয়াজ শোনা যায়। দেখা যায় গ্রামের কেউ মারা গেছে, তাকে কবর দিতে নিয়ে যাওয়া হচ্ছে। গ্রামবাসীরা সেই মৃতদেহ কবর দিয়ে চলে যাওয়ার পর মায়া এবং ডিনি সেখানে গিয়ে মায়ার মা বাবার কবর খুঁজতে থাকে, কিন্তু তারা অবাক হয়ে যায় যখন তারা দেখে সেখানে এমন এমন শিশুর কবর দেওয়া আছে যে শিশুগুলোর জীবন 2 দিনেরও বেশি হয়নি। এতগুলো নবজাতক শিশু মারা গেছে এই গ্রামে। কবরস্থান থেকে বেরোনোর সময় তারা দেখতে পায় একটা জায়গায় মায়ার বাবার নাম ঠেকে দেওয়া হয়েছে। ডিনি মায়াকে বলে, হয়তো গ্রামবাসীদের সঙ্গে তোমার বাবার সম্পর্ক ভালো ছিল না। রাত আরো গভীর হয়। তারা দুজনে মিলে সেই বড় বাড়িটাতে বিশ্রাম নেয়। মাঝরাতে হঠাৎ কিছু আওয়াজে মায়ার ঘুম ভেঙে যায়। পাশের বাড়িটা থেকে একটা শব্দ আসছিল। সেই বাড়ির ভিতরে যা হচ্ছিল তা ছিল ভয়ঙ্কর। একটা মা সদ্যজাত একটা সন্তান জন্ম দিয়েছে, তবুও পরিবারের সবাই শিশুটাকে দেখে হতাশ হয়ে পড়ে। কেন? দেখা যায় এক ভয়ঙ্কর দৃশ্য। গ্রামের প্রধান সপ্তাদি শিশুটাকে নির্বিকারভাবে জলের মধ্যে ডুবিয়ে মেরে ফেলছে। রাত শেষে দিন হয়। মায়া এবং ডিনি দেখে গ্রামবাসীরা আবারও একটা মৃতদেহ নিয়ে কবরস্থানের দিকে যাচ্ছে। তারা অবাক হয়ে যায়। কাল রাতেই তো একজন মারা গেছে, সকালের মধ্যে আরেকজন মারা গেল। এরপর দুজনে গ্রামবাসীদের পিছু করতে করতে সেই কবরস্থানে পৌঁছে যায়। গ্রামবাসীরা তাদের দিকে কেমন যেন আজবভাবে তাকাচ্ছিল। মায়া এবং ডিনি সেখান থেকে চলে যেতে শুরু করলে সেই সময় সপ্তাদি তাদেরকে থামিয়ে দিয়ে বলে, তোমরা কে? আগে তো এই গ্রামে দেখিনি। তারা দুজন নিজেদেরকে স্টুডেন্ট হিসেবে পরিচয় দেয় এবং এটা শুনে সপ্তাদি তাদেরকে নিচের বাড়িতে গিয়ে কথা বলার আমন্ত্রণ জানায়। মায়া ডিনিকে বাড়ি যেতে বলে এবং নিজে কিছু খাবার আনতে বাজারে যায়। সেখানকার এক দোকানদারের কাছে জিজ্ঞেস করলে দোকানদার কেমন একটা মুখ করে বলে, জানো না এই বাড়িটা কেন ছেড়ে দেওয়া হয়েছে? কারণ এই বাড়ি থেকে একসময় ভয়ানক রোগ ছড়িয়ে পড়েছিল আমাদের গ্রামে। দোকানদারের নাম রতীশ। ডিনি বাড়িতে একাই ছিল। হঠাৎ দুজন গ্রামবাসী তার সাথে দেখা করতে আসে এবং বলে, এই বাড়িটা অনেক পুরনো, এটা তোমাদের জন্য নয়, তোমরা অন্য জায়গা খুঁজে নাও। ডিনি তাদের থেকে জানতে পারে যে গ্রামের প্রধান সপ্তাদির কাছে এই বাড়ির সমস্ত কাগজপত্র আছে এবং সপ্তাদি রাহায়ু নামে একটা মেয়ের জন্য অপেক্ষা করছে। সপ্তাদি বাড়ির কাগজপত্রগুলো রাহায়ুকে দিতে পারলে সে একটা দায়িত্ব থেকে মুক্তি পাবে। ডিনি হঠাৎ করে মিথ্যে কথা বলে। সে বলে, আমার নামই রাহায়ু। সে মিথ্যে কথা বলে কারণ মায়া তখন বাজারে ছিল এবং ডিনি যত তাড়াতাড়ি সম্ভব কাগজপত্র নিয়ে মায়াকে নিয়ে সেখান থেকে ফিরে যেতে চাইছিল। গ্রামবাসীরা এই কথা শুনে ডিনিকে তখনই সপ্তাদির কাছে নিয়ে যাওয়ার জন্য তাড়াহুড়ো করে। ডিনি তাদের সঙ্গে একাই বেরিয়ে পড়ে এবং যেতে যেতে তারা মাঝ জঙ্গলে এসে পৌঁছায়। ডিনির ফোনে নেটওয়ার্ক ছিল না। ডিনি ভয় পেয়ে বলে, এখন নয়তো থাক, আমি পরে আমার বান্ধবীকে নিয়ে আসব। কিন্তু গ্রামবাসীরা তার কথা শোনে না, তাকে বারবার করে জোর করতে থাকে। ডিনি স্পষ্ট বুঝে যায় যে গ্রামবাসীদের তার প্রতি উদ্দেশ্য ভালো নয়। সে কিছু না ভেবেই জঙ্গলের মধ্যে হঠাৎ করে পালাতে শুরু করে, কিন্তু গ্রামবাসীদের কাছে ধরা পড়ে যায়। ডিনি কাঁদতে থাকে। একটা গ্রামবাসী তার মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে দেয়। গ্রামবাসীরা ডিনিকে নিয়ে কি করতে চাইছিল? ডিনিকে দেখা যায় একটা খালি জায়গায় উল্টো এইভাবে ঝুলিয়ে দেওয়া হয় এবং জ্ঞান ফেরার পরে সে কাঁদতে থাকে। সে বলে, আমি তোমাদের সঙ্গে খারাপ কি করেছি? কেন আমার সাথে এরকম করছো? সেখানে সপ্তাদি এবং তার মা মিসনি পৌঁছায়। মিসনি প্রচণ্ড রেগেছিল। দেখা যায় ভয়ঙ্কর দৃশ্য। সরাসরি সে ডিনির কাছে গিয়ে তার গলাটা কেটে দেয় এবং তারপর ডিনির শরীরে চামড়া কেটে সেটা পুতুল খেলার জন্য একটা পুতুল তৈরি করে। অন্যদিকে মায়া মানে আসল রাহায়ু সেই পুরো গ্রামে নিজের বান্ধবী ডিনিকে খুঁজতে থাকে। এমনকি সপ্তাদির কাছেও সাহায্য চায়, কিন্তু সপ্তাদি এমন ভান করে যেন কিছুই জানে না। মায়া বাড়িতে ফিরে এসে খুব চিন্তায় পড়ে যায়। একটা বাচ্চা মেয়ে তাকে ডেকে বলে, একজন গর্ভবতী মহিলা বাচ্চার জন্ম দিতে চলেছে, এসো দেখে যাও। মায়া লুকিয়ে লুকিয়ে একটা ঘরের ফাঁক দিয়ে দেখে একটা মহিলা সদ্য সন্তান জন্ম দিয়েছে, কিন্তু বাচ্চাটা ভয়ঙ্কর। তার শরীরে কোনো চামড়া নেই। শিশুটার বাবা কেঁদে ওঠে আর সপ্তাদি শিশুটাকে জলের মধ্যে ডুবিয়ে মেরে ফেলে। সপ্তাদি খুবই চিন্তায় পড়ে যায়, কারণ সে ভেবেছিল অবশেষে হয়তো এতদিন পরে একটা অভিশাপ শেষ হবে। কিন্তু কি এমন অভিশাপ? মায়া কিছুই বুঝতে পারছিল না।
এসব দেখে মায়া প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং ঘাবড়ে গিয়ে আওয়াজ করে ফেলে। তাড়াহুড়ো করে বাড়ির ভেতরের লোকেরা বাইরে এসে দেখে রতি দাঁড়িয়ে আছে। আসলে রতি মায়াকে লুকোতে সাহায্য করেছিল। রতি মানে ওই সেই দোকানদার। গ্রামবাসীরা চলে গেলে রতি মায়াকে নিজের বাড়িতে নিয়ে আসে এবং বলে, জানো না, এই পুরো গ্রামটা অভিশপ্ত। এখানে কোনো বাচ্চা জন্ম নেয় না, তাই এই গ্রামের মধ্যে তুমি কোনো নতুন বাচ্চা দেখতে পাবে না। এই কথা শুনে মায়া অবাক হয়ে বলে, কিন্তু আমি যে 3টে বাচ্চা মেয়েকে দেখেছি। রতি বলে, এটা সম্ভব নয়, কারণ গত 20 বছর ধরে এখানে কোনো বাচ্চা জন্মায়নি। যারা জন্মেছিল তাদের মেরে ফেলা হয়েছে। রতি আরও জানায় যে গ্রামে মায়ার দাদু ছিল একজন বিশাল বড় লোক। তিনি তার পরিবার নিয়ে ওই বড় বাড়িটাতে থাকতেন, যেখানে কিছুদিন ধরে মায়া থাকছে। তার মৃত্যুর পর তার ছেলে ডনওয়াংসু এই গ্রামের প্রধান হয়। আর সপ্তাদির মা তখন ডংওয়াংসুর বাড়িতে একজন চাকর ছিল মাত্র। ডংওয়াংসু অসাধারণ পুতুল খেলা শিল্পী ছিল। সেই গ্রামের সবচেয়ে সুন্দরী মেয়েকে বিয়ে করেছিল, যার নাম ছিল সিনথা। হ্যাঁ, ডংওয়াংসুর ভাগ্য খুব ভালো ছিল, আমার মতো নয়। যাই হোক, বহু বছর ধরে তার স্ত্রী সিনথা কোনো সন্তানের জন্ম দিতে পারেনি। অবশেষে 5 বছর পর সে একটা সন্তানের জন্ম দেয়। কিন্তু অবাক ব্যাপার হলো, এই গ্রামের কেউই জানতো না সেই সন্তান দেখতে কেমন। আসলে তার শরীরে কোনো চামড়া ছিল না এবং ভয়ঙ্কর চেহারার ছিল। এবং তারপর থেকেই এই গ্রামে 3টে মেয়ে নিখোঁজ হয়ে যায় হঠাৎই। একদিন গ্রামের লোকেরা হঠাৎ ডংওয়াংসুকে তার মেয়ের সঙ্গে দেখে ফেলে। মেয়েটা ছিল সুস্থ এবং স্বাভাবিক, তবুও কেন এতদিন তাকে দেখা যায়নি? কেন ডংওয়াংসু নিজের মেয়েটাকে লুকিয়ে রেখেছে? গ্রামবাসীরা এই নিয়ে আলোচনা শুরু করে। সপ্তাদি পুরো গ্রামে ছড়িয়ে দেয় যে ডংওয়াংসুর মেয়ে কোনো ভয়ানক রোগে আক্রান্ত ছিল এবং তাকে সারানোর জন্য ডংওয়াংসু কালো জাদু করছিল। এবং এই কালো জাদু করার জন্যই নাকি গ্রাম থেকে মেয়েরা হারিয়ে যাচ্ছিল বা নিখোঁজ হয়ে যাচ্ছিল। সেদিন ডংওয়াংসু পুতুল খেলানোর সময় হঠাৎ করে পাগলের মতো অনেকগুলো মানুষকে হত্যা করে এবং তারপর তলোয়ার দিয়ে নিজের গলা কেটে আত্মহত্যা করে এবং স্ত্রী সিনথিয়াকেও মেরে ফেলে। বাকি থাকলো ডংওয়াংসুর বাচ্চা মেয়েটা। তাকে ডংওয়াংসুর বাড়ির এক চাকর গ্রাম থেকে পালিয়ে নিয়ে শহরে চলে যায় এবং সেই বাচ্চা মেয়েটার নাম রাখে রাহায়ু। এবং পরে সেই মেয়ে মায়া নামে পরিচিত হয় এবং তারপর থেকেই গ্রামের মধ্যে অভিশাপ নেমে আসে। প্রতিটা সন্তান চামড়াহীন অবস্থায় জন্ম নিতে থাকে এবং সপ্তাদি সেই চামড়াবিহীন মেয়েগুলোকে মেরে ফেলতো যাতে তারা কষ্ট না পায়। শুধু একজন বাচ্চাকে সে বাঁচতে দিয়েছিল, যেই বাচ্চাটা এখন জঙ্গলে কষ্ট করে বেঁচে আছে। এরপরে সপ্তাদি ঘোষণা করে দেয় ভয়ঙ্কর রোগের প্রথম ভুক্তভোগী ছিল রাহায়ু। তার চামড়া কেটে পুতুল তৈরি করতে হবে, তবেই এই গ্রামের অভিশাপ শেষ হবে। এবং এই কারণেই ডিনি যখন নিজেকে রাহায়ু বলে পরিচয় দিয়েছিল, তখন তার চামড়া কেটে পুতুল বানানো হয়। কিন্তু অভিশাপ তো শেষ হয়নি, কারণ ওটা তো ডিনি ছিল, রাহায়ু ছিল না। মায়া কথা বলতে বলতে হঠাৎ একটা ছবিতে চোখ পড়ে তার এবং চমকে ওঠে, কারণ ছবিতে এই লোকটা সেই ছিল যে কিনা মুভির শুরুতে তাকে হত্যা করার চেষ্টা করছিল। মায়া তখন রতিকে জিজ্ঞেস করে, লোকটা কে? লোকটা বলে, এটা আমার স্বামী। সাথে এটাও জানায় যে রতি নিজেও গর্ভবতী। রতি বলে, আমার স্বামী শহরে গেছে এই অভিশাপটা শেষ করার উপায় খুঁজতে। এই কথা শুনে মায়া ভয়ে কেঁপে ওঠে, কারণ সে জানতো যে রতির স্বামী আর বেঁচে নেই। অন্যদিকে রতি বলে, আমার একজন দিদা একটা ওঝা ছিল। এই অভিশাপ যদি একবার ছড়িয়ে যায় সেটা পুরোপুরি ভাঙা যায় না, শুধু সেই অভিশাপের ধরন বদলে যায়। আর এটাই ছিল কারণ যে রতি মায়াকে চিনতে পারার পরেও মায়ার কোনো ক্ষতি করছিল না। অন্যদিকে গ্রামবাসীরা বুঝতে পারে যে তারা ভুল মেয়েকে রাহায়ু ভেবেছিল এবং তারা সবাই মিলে আসল রাহায়ু অর্থাৎ মায়াকে খুঁজতে শুরু করে। মায়া নিজের বান্ধবী ডিনির মৃত্যুর ঘটনা জেনে ভীষণভাবে কাঁদতে থাকে এবং নিজেকেই দোষ দিতে থাকে, কারণ এই গ্রামের বড় বাড়িটার জন্য সেই তো এসেছিল। মায়া মুহূর্তের মধ্যে ভেবে নেয় যে এই গ্রামের মধ্যে আর এক মুহূর্ত সে সময় নষ্ট করবে না। সময় নষ্ট না করে সে গ্রাম থেকে পালানোর চেষ্টা করে এবং সেই ঠেলা চালককে ফোন করে, যে কিনা বলেছিল দরকার পড়লে আমাকে কল করো। মায়ার ফোন পেয়ে ঠেলা চালক তাড়াতাড়ি পুলিশকে গ্রামে নিয়ে আসে। মায়া দূর থেকে দেখে গ্রামবাসীরা সেই ঠেলা চালককে ঘিরে ধরেছে এবং অবাক ব্যাপার হলো, পুলিশটাও সেই গ্রামবাসীদের মধ্যেই একজন। পুলিশ চালকের কাছ থেকে ফোন চাইলে চালক সেটা দিতে অস্বীকার করে এবং রাগে পুলিশ সেখানেই চালককে গুলি করে হত্যা করে দেয়। মায়া প্রচণ্ড ভেঙে পড়ে, কারণ তাকে সাহায্য করতে এসে চালকটা প্রাণ হারিয়েছে। মায়া তাড়াতাড়ি বুদ্ধি করে নিজের ফোনটা জঙ্গলের একটা অন্য দিকে ফেলে দেয়, যাতে গ্রামবাসীরা ফোনের আওয়াজ শুনে ভুল পথে তাকে খুঁজতে বের হয় আর মায়া এদিক দিয়ে পালাতে পারে। এই সময় মায়া রতিকে তার স্বামীর মৃত্যুর আসল ঘটনা খুলে বলে দেয় এবং রতি পুরোপুরি ভেঙে পড়ে, কারণ তার জীবনে অন্য কেউ ছিল না। মায়া বারবার তার কাছে ক্ষমা চাইলেও মায়ার সময় ফুরিয়ে আসছিল, তাই সে আবার পালানোর চেষ্টা করে। পালাতে পালাতে মায়া মাঝ জঙ্গলে একটা গাড়ি পায়
এবং সে গাড়ি চালকের সাহায্য নেয়। কিন্তু গাড়ি চালক হঠাৎ একটা ভয়ঙ্কর দৃশ্য দেখতে পায়। একটা বাচ্চা মেয়ের আত্মা যে নিজের শরীরের থেকে চামড়া ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল। এই দৃশ্য দেখে ভয়ে গাড়ি চালক গাছের সঙ্গে অ্যাক্সিডেন্ট করে ফেলে, আর সেই ধাক্কায় মায়া নিচে পড়ে যায়। মায়া চোখের সামনে মুহূর্তের মধ্যে দেখে তার সামনে দাঁড়িয়ে আছে সেই 3টা বাচ্চা মেয়ের আত্মা, যারা কিনা নিখোঁজ হয়ে গেছিল। এবং তখনই তার চোখের সামনে তার পরিবারের আসল ইতিহাস ভেসে ওঠে। মায়া দেখে তার বাবা ডং ওয়াংসুর সঙ্গে তার মা সিনথিয়ার বিয়ে হচ্ছিল। সিনথিয়া আসলে সপ্তাদিকে ভালোবাসতো। সিনথিয়া বিয়ের পরও সপ্তাদির সঙ্গে সেই ধরনের শরীরচর্চা করত যেগুলো আজ অবধি আমার কপালে জোটেনি। এর কিছুদিন পর সিনথিয়া গর্ভবতী হয়ে যায়। অর্থাৎ মায়া আসলে সপ্তাদির মেয়ে, ডং ওয়াংসুর মেয়ে নয়। কিন্তু এই ঘটনাটা সপ্তাদির মা মিসনি জেনে যায়। তাই সে সিনথা এবং ডং ওয়াংসুর মাথা থেকে কিছু চুল ছিঁড়ে নিয়ে কালো জাদু করে। এর ফলে সপ্তাদি হঠাৎ করে সিনথাকে ভুলে যায় এবং সিনথার গর্ভস্থ সন্তান অভিশপ্ত হয়ে জন্ম নেয়। আসলে মিসনি নিজের ছেলে সপ্তাদিকে মায়ের মতো নয়, অন্যভাবে ভালোবাসত, যে ভালোবাসা সামাজিকভাবে নিষিদ্ধ। সে সবসময় সপ্তাদিকে নিজের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করত। অন্যদিকে সিনথা অবশেষে সন্তানের জন্ম দিলেও সেই বাচ্চার শরীরে কোনো চামড়া ছিল না। ডং ওয়াংসু জানতো না যে তার সন্তান আসলে তার নিজের নয়, সপ্তাদির। যখন শিশুটার এত খারাপ অবস্থা সে দেখে, ডং ওয়াংসু কষ্ট পায় এবং গ্রামের 3টে বাচ্চা মেয়েকে কালো জাদু করার জন্য হত্যা করে নিজের বাড়ির নিচে বলি দেয় এবং তাদের চামড়া দিয়ে পুতুল তৈরি করে এবং সেই পুতুল দিয়ে সে খেলা দেখায়। এরপর ডং ওয়াংসুর সন্তান অর্থাৎ মায়া সুস্থ স্বাভাবিক হয়ে জন্ম নেয়। ডং ওয়াংসু সেই চামড়া ছাড়া মৃতদেহটা মাটির নিচে কবর দিয়ে দেয়। তবে এরপর থেকেই মায়া সেই 3টে বাচ্চা মেয়ের আত্মাকে দেখতে পেত এবং নিজের শরীরেও যন্ত্রণা ভোগ করত। তাই তাকে রক্ষা করার জন্য ডং ওয়াংসু পুরনো জাপানিজ ভাষায় একটা মন্ত্র লিখে মায়ার পায়ের চামড়ার ভেতরে ঢুকিয়ে দেয়। এই কারণেই মায়ের পায়ের থেকে সেদিন ওই কাগজটা বেরিয়েছিল এবং সেই কাগজটা বের করার পর থেকে আবারও মায়া সেই 3টে বাচ্চা মেয়ের আত্মাকে বারবার দেখতে পাচ্ছিল, যেভাবে সে ছোটবেলায় দেখত। তো যাই হোক, এরপর একদিন ডং ওয়াংসু পুতুল খেলার এক অনুষ্ঠান করার প্রস্তুতি নেয়। ঠিক তখন কিছু গ্রামবাসী তার ওপর হামলা চালায়। হামলাটা আসলে সপ্তাদি করিয়েছিল। সে মুখ ঢেকে ডং ওয়াংসুর জায়গায় বসে যায়। সে গ্রামের সেই 3টে বাচ্চা মেয়ের প্রতিশোধ নিতে গিয়ে ডং ওয়াংসুর দলের সবাইকে, এমনকি তার স্ত্রী সিনথাকেও হত্যা করে এবং শেষ পর্যন্ত সে তলোয়ার দিয়ে ডং ওয়াংসুর গলা কেটে তাকে মেরে ফেলে আর তার সব পুতুল নিজের কাছে নিয়ে নেয়। আর মিসনি হলো সেই চাকর যে কিনা মায়াকে নিয়ে শহরে চলে যায় এবং অন্য একটা মহিলার দায়িত্বে মায়াকে দিয়ে আসে। পুরো ভয়ঙ্কর ইতিহাসটা সেই 3টে বাচ্চার আত্মা মায়াকে স্বপ্ন হিসাবে দেখায় এবং তারা মায়াকে বলে, আমাদের শরীরের হাড় এবং চামড়া একসাথেই মাটির নিচে কবর দাও, তাহলেই অভিশাপ শেষ হবে। এরপরেই মায়ার জ্ঞান ফিরে আসে। রাতি আবার এসে তাকে পালাতে সাহায্য করে এবং সেই মানুষটার সঙ্গে দেখা করায় যাকে একসময় চামড়া ছাড়া জন্মানোর পরেও বাঁচতে দেওয়া হয়েছিল। ও জঙ্গলে থাকতো। তার ভয়ঙ্কর অবস্থা দেখে মায়া গভীরভাবে কষ্ট পায় এবং সে প্রতিজ্ঞা করে, যতক্ষণ পর্যন্ত আমার শরীরে প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত আমি চেষ্টা করে যাব এই গ্রামকে অভিশাপ থেকে মুক্ত করার। তারা দুজন মিলে সপ্তাদির বাড়ি থেকে ডং ওয়াংসুর সেই 3টে বাচ্চার চামড়া দিয়ে বানানো পুতুল নিয়ে আসে। তারপর মায়ার পৈতৃক বাড়িতে মাটি খুঁড়ে কবর খুঁড়ে সেখানকার হাড়গোড় বের করে আনে। হাড় আর পুতুলগুলো অর্থাৎ পুতুলগুলো যেহেতু চামড়া দিয়ে তৈরি করা ছিল, সুতরাং হাড় আর চামড়া একসাথে কবর দিয়ে দেয়। শেষ পর্যন্ত এতদিন পর সেই 3টে বাচ্চা মেয়ের আত্মা শান্তি পায়। এরপর মায়া অপেক্ষা করতে থাকে। সে শিওর হতে চায় যে সত্যিকারেই কি এই গ্রামের অভিশাপ শেষ হয়ে গেছে নাকি এখনো আছে। সেই দিনই এক গর্ভবতী মহিলার সন্তান জন্মানোর কথা ছিল। কিছুক্ষণের মধ্যেই মিসনি এবং গ্রামবাসীরা ঘটনাস্থলে পৌঁছায় এবং মায়াকে ধরে ফেলে। তারা সবাই মিলে মায়াকে অজ্ঞান করে উল্টো করে ঝুলিয়ে দেয়, ঠিক যেভাবে তার বান্ধবীকে ঝুলিয়েছিল, যাতে এবার সত্যিকারের রাহায়ু অর্থাৎ মায়ার চামড়া কেটে নেওয়া যায়। মায়ার জ্ঞান ফেরার পর সে সপ্তাদিকে দেখে এবং বলে, আমি তো তোমারই সন্তান, তুমি তো আমার বাবা হয়ে আমাকে মেরে ফেলছো। আর এই অভিশাপটা অন্য কারোর জন্য নয়, শুরু হয়েছিল তোমার মায়ের জন্য। এই সত্য কথাগুলো শুনে সপ্তাদিও হতবাক হয়ে যায় এবং নিজের মায়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, ও যা বলছে সেগুলো সত্যি? মিসনি প্রচণ্ড রেগে গিয়ে নিজের গলায় ছুরি ধরে হুমকি দেয়, তুই সিদ্ধান্ত নে এখন, রাহায়ুকে মারবি নাকি নিজের মাকে মরতে দেখবি। সপ্তাদি পড়ে যায় দ্বিধায়। ঠিক তখনই রাতি দৌড়ে এসে নিজের কোলে সদ্যজাত সন্তানকে দেখায় এবং চিৎকার করে বলে, এই বাচ্চাটা সুস্থ, এর শরীরে চামড়া আছে। এই দৃশ্য দেখে সপ্তাদি পুরো ভেঙে পড়ে। অপরাধবোধে সে নিজের মায়ের হাত ধরে একটা তলোয়ার দিয়ে নিজের গলা কেটে ফেলে। সপ্তাদিকে এভাবে মরতে দেখে মিসনি আর স্থির থাকতে পারে না। সেও আত্মহত্যা করে নেয়। এরপর রাতি মায়াকে মুক্ত ঘোষণা করে দেয়
এবং হারজোসারি গ্রামে 20 বছরের পর প্রথমবারের মতো একটা সুস্থ বাচ্চা জন্ম নিয়েছে। গ্রামবাসীরা মায়াকে ছেড়ে দেয়। মায়া চিরদিনের মতো সেই গ্রাম ছেড়ে চলে আসে। 1 বছর পর হারজোসারি গ্রামে এক গর্ভবতী মহিলাকে দেখা যায়। সে খুব খুশি ছিল, কিন্তু একদিন বাথরুমের আয়নার দিকে তাকিয়ে হঠাৎ তার পেছনে সে মিসনির আত্মাকে দেখতে পায়। সে ভয়ঙ্কর চিৎকার করে ওঠে। তার স্বামী দৌড়ে এসে দেখে তার স্ত্রীর পেটে আর কোনো বাচ্চা নেই। চারিদিকে শুধু রক্ত আর রক্ত। দেখা যায় মিসনির আত্মা শিশুটিকে গর্ভ থেকে টেনে বের করেছে এবং মাংসের টুকরোগুলো গিলে গিলে খাচ্ছে। আর এই মুভি এখানেই শেষ হয়ে যায়। মুভি এখানে শেষ হয়ে গেল। একটা প্রশ্ন থেকে যায়, সেটা হলো মায়া তো অভিশাপটা শেষ করে দিয়েছিল এই গ্রামে, তাহলে কেন মিসনির প্রেতাত্মা একজন মায়ের সন্তান কেড়ে নিল? আসলে রতির দিদা একজন ওঝা ছিল। সে বলেছিল এই অভিশাপটা এতই ভয়ঙ্কর, এই অভিশাপ কখনোই গ্রাম থেকে শেষ হবে না। ওই অভিশাপ যদি শেষ করার চেষ্টা করা হয় তাহলে অভিশাপ অন্যভাবে দেখা দেবে। তাই চামড়া ছাড়া বাচ্চা জন্মানোর অভিশাপটা তো শেষ হয়ে গেছে, কিন্তু নতুনভাবে দেখা দিয়েছে মিসনির প্রেতাত্মা গ্রামের মধ্যে ক্ষতি করা শুরু করে। আরেকটা প্রশ্ন হলো, মিসনি কেন মায়াকে ছোটবেলায় অন্য জায়গায় রেখে এসেছিল এবং আবার এতদিন পর কেন মায়া ফিরে আসার পর তাকে মারতে চাইছিল? আসলে মিসনি তার ছেলে সপ্তাদিকে সবসময় নিজের নিয়ন্ত্রণে রাখত এবং এই জন্য প্রথমে সে সিনথার ক্ষতি করে এবং তারপর মায়া যখন এলো, মিসনি বুঝতে পারে যদি এই মেয়ে এবং তার বাবা অর্থাৎ সপ্তাদির মিল হয়ে যায় তাহলে কিন্তু সপ্তাদি মিসনির হাত থেকে বেরিয়ে যাবে। সুতরাং মায়াকেও সে মেরে ফেলার চেষ্টা করে। তো এই ছিল আজকের মুভি এমপ্যাটিগোর, এক অভিশপ্ত গ্রাম। ভিডিও ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে হবে না, শুধুমাত্র একটা লাইক করে ভিডিওটা বন্ধুদের শেয়ার করে দিও। আর নিজেদের শরীরে হাত দিয়ে দেখো চামড়া টামড়া আছে কিনা। তোমরা যারা আমার সাথে সরাসরি কথা বলতে চাও, আমার ইনস্টাগ্রাম আর ফেসবুক আইডি ভিডিওর নিচে ডেসক্রিপশনে দেওয়া হচ্ছে। দেখা হচ্ছে পরে ভিডিওতে। ততদিন সবাই খুব ভালো থেকো আর গাছে উল্টো করে ছোলা প্র্যাকটিস করো।